এই যে পান গাছের মতো যে লতানো গাছটি দেখতে পাচ্ছেন, এটা ভারতের মহারাষ্ট্রে প্রচুর পরিমাণে জন্মায়। এই গাছের বাংলা নাম হলো গুলঞ্চ। এই গাছ থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ টাইনোস্পোরা কার্ডিফোলিয়ার মাদার টিংচার প্রস্তুত করা হয়। প্লীহা বাড়ার সঙ্গে জ্বর, জন্ডিস, ম্যালেরিয়া, বমি, দুর্বলতা, যৌনরোগ, বাতের ব্যথা ইত্যাদি জটিল জটিল রোগে ঔষধটি সুফলের সাথে ব্যবহার করা হয়। এই ঔষধটি আমাদের দেশে বহুকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। এমনকি অ্যালোপ্যাথিতে এক্সট্রাটাইকট গুলঞ্চ নামে পরিচিত একটি প্যাটেন্টের ঔষধ ব্যবহার করা হয়। তাহলে এটা তো নিঃসন্দেহে এই গুলঞ্চ থেকে যে ঔষধ তৈরি হয়, এই ঔষধটা নিশ্চয়ই একটা ভালো ঔষধ, খুব গুরুত্বপূর্ণ ঔষধ। তার জন্যই কিন্তু অ্যালোপ্যাথিতে এর প্রচলিত ঔষধ আছে। ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায়, তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে মেডিসিনটির একটি সিদ্ধিপ্রদ লক্ষণ এবং কয়েকটি প্রধানতম লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই টাইনোস্পোরা কার্ডিফোলিয়ার মাত্র 9টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই 9টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন বা প্রয়োজন বোধে মেইন হেডিংগুলো আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন, তাহলে আপনার ঔষধ সিলেক্ট করতে কিন্তু খুব সুবিধা হবে। যাই হোক, নাম্বার 1-এ রয়েছে দুর্বলতা। বারবার জ্বর হয়ে শরীর দুর্বল হলে, জ্বরে ভোগার পর অনিচ্ছায় সূত্রপাত হয়ে দুর্বল হয়ে পড়লে ঔষধটি টনিকের মতো কাজ করে। তাহলে আমরা জানলাম যে এই গুলঞ্চ যে ঔষধটি, এই ঔষধটি কিন্তু দুর্বলতায় ভালো কাজ করে। তবে এখানে মনে রাখতে হবে যে সেই দুর্বলতার কারণটা কি। রোগী বারবার জ্বর হওয়ার পর হচ্ছে দুর্বলতা, আর একটা হচ্ছে যে জ্বরে ভোগার পর অনিচ্ছায় সূত্রপাত হয়ে যদি দুর্বল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই গুলঞ্চ ঔষধটি কিন্তু টনিকের মতো কাজ দেবে। নাম্বার 2-তে রয়েছে পাকস্থলী। বিভিন্ন রোগে ভোগার পর অজীর্ণ, অরুচি, খেতে ইচ্ছা না করা, কোনো কিছু খেয়ে হজম করতে না পারা, বায়ু, পিত্ত, কফ ইত্যাদি কারণে বমি। যদি পেট রোগের অর্থাৎ পাকস্থলী রোগের এই বিষয়গুলো থাকে, এই উপসর্গগুলো থাকে, তাহলে কিন্তু গুলঞ্চ ব্যবহার করা যাবে। আর একটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে একটু জটিল, একটু এক্সপ্লেন করতে হয়। আমাদের যে বমিটা হয়, সে বমিটা 3টি কারণের জন্য হয়। বায়ু মানে গ্যাস হলে হতে পারে, পিত্ত হলে হতে পারে, কফ হলে হতে পারে। তবে যে কারণের জন্য এই বমি হোক না কেন, আমাদের ইপিকাকনার তো বমির একটা ভালো ঔষধ, সেখানে বমি লক্ষণ থাকে। তবে সেক্ষেত্রে এটা নির্ণয় করা মুশকিল যে ইপিকাকনার রোগীদের বমিটা কোন কারণে হয়। অবশ্য বায়ুর কারণেই হয়ে থাকবে ইপিকাকনার। কিন্তু এটা দেখুন, এই যে বমিটা মানুষের হয়, বায়ু, পিত্ত, কফ, এই 3টি জিনিসের জন্য কিন্তু বমি হতে পারে। তবে 3টি যে কোনো কারণে হোক না কেন বমি, সেই বমি কিন্তু আরোগ্য করতে পারে আমাদের এই গুলঞ্চ ঔষধ। যাই হোক, নাম্বার 3 রয়েছে রোগের সাথে জ্বর। এটা গুলঞ্চের একটিমাত্র সিদ্ধিপ্রদ লক্ষণ। এটা ভালো করে মনে রাখবেন, এই ঔষধটির মাত্র একটি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে। গুলঞ্চ রোগীদের প্লীহার রোগী বলুন বা জন্ডিস রোগী বলুন, বাতের ব্যথা প্রভৃতি যাই বলুন, তার সঙ্গে কিন্তু কম বেশি জ্বর থাকবেই থাকবে। তাহলে আমরা জানলাম যে রোগীর যদি জ্বর থাকে, হালকা বা কম বেশি জ্বর থাকে, তার সঙ্গে অন্য যে রোগী থাক না কেন, সেই রোগে কিন্তু অবশ্যই গুলঞ্চ ব্যবহার করা যাবে। নাম্বার 4-এ রয়েছে প্লীহা। পুরাতন জ্বরের সাথে প্লীহা বাড়া বা বিবৃদ্ধি। আমাদের অনেক সময় দেখা যায় যে রোগীরা জ্বরে ভুগলে কিন্তু প্লীহা বেড়ে যায়, আমরা ওটাকে প্লীহা রোগ বলি, বা প্লীহার বিবৃদ্ধিও ঘটে। তো এই ক্ষেত্রে কিন্তু জ্বর থাকবে, প্লীহা বেড়ে গেলে তার সঙ্গে কিন্তু জ্বর লক্ষণটি থাকবে, তাহলে কিন্তু গুলঞ্চ কিন্তু অব্যর্থ ফল দেবে। নাম্বার 5 রয়েছে জন্ডিস, সঙ্গে জ্বর থাকে। দেখুন, এই জ্বর একটা সিদ্ধিপ্রদ লক্ষণ। চোখ মুখ হরিদ্রাবর্ণ,
নাম্বার 6-এ রয়েছে বাতের ব্যথা, সর্বাঙ্গীন বাতের ব্যথা, ব্যথার সঙ্গে জ্বর আসা। দেখুন একই বিষয়ই হচ্ছে, তার মানে জ্বর এটা থাকবেই থাকবে। নাম্বার 7-এ রয়েছে জ্বর। জ্বর প্রাতকালে সকাল 9টা থেকে 10টার মধ্যে আসে, অথবা বিকাল 4টে থেকে 5টার মধ্যে আসে। এইগুলো হচ্ছে জ্বরের এই বৈশিষ্ট্যটাই, ধর্মটাই ওই সকালের দিকে হয়তো 9টা 10টার মধ্যে আসে, আবার বিকেলের দিকে 4টে থেকে 5টার মধ্যে আসে। সঙ্গে কিন্তু পিত্ত বমন, পিপাসা, কম্পন, শীত ইত্যাদি উপসর্গ দেখা দেয়। তাহলে জ্বরেরও কিন্তু ভালো ঔষধ। এই জ্বরের ক্ষেত্রে কি কি লক্ষণ থাকে সেই লক্ষণগুলো আপনাদের সামনে বর্ণনা করলাম। নাম্বার 8-এ রয়েছে যৌন রোগ। দেখুন যৌন রোগের জন্য কিন্তু আমাদের গুলঞ্চ ভালো কাজ করে। তরুণ প্রমেহ, বারবার অল্প পরিমাণ মূত্র ত্যাগ, তৎসহ জ্বালা, মূত্রে পুজ নিঃসরণ, গনোরিয়া ঘটিত পুরাতন জ্বর, এই সমস্ত উপসর্গ যদি যৌন রোগে থাকে তাহলে সেই যৌন রোগে কিন্তু অব্যর্থ ফল দেবে আমাদের এই গুলঞ্চ। আর একটা কথা আমি অতিরিক্ত কথা বলে দিচ্ছি, যেটা হচ্ছে যে দেখা যায় যে কোনো রুগী, আমার জীবনেও আমি এরকম রুগী পেয়েছি, যে কোনো রুগীর জ্বর হওয়ার পর থেকে সে কোনো যৌন রোগে আক্রান্ত হচ্ছে, সেক্সুয়ালি রোগে আক্রান্ত হচ্ছে। তাহলে আপনি এই গুলঞ্চের কথা একবার স্মরণ করে দেখবেন। যদি লক্ষণ সাদৃশ্য হয় তাহলে কিন্তু অবশ্যই গুলঞ্চ কাজ দেবে। তবে সেই সব ক্ষেত্রে ওই যৌন রোগীর গ্রস্ত যে রুগী আপনার কাছে আসুক তার কিন্তু হালকা বা কম বেশি জ্বর থাকবে, বিশেষ করে রাত্রে এই জ্বর ভাবটা আসে। তো এই লক্ষণটা যদি পান আপনি কোনো যৌন রোগীর ক্ষেত্রে, তাহলে কিন্তু গুলঞ্চ আপনি ব্যবহার করে দেখতে পারেন, আশা করি ফল হবে। নাম্বার 9-এ রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। মাদার টিংচার অধিক কার্যকারী। ডক্টর বাবুরা দেখেছেন যে আমাদের এই গুলঞ্চের মাদার টিংচার অধিক কার্যকারী। ডোজ হবে 5 থেকে 10 ফোঁটা বয়স অনুসারে এবং দিনে 3 বার। যদি বাচ্চা হয় তাহলে 5 ফোঁটা, আর যদি অ্যাডাল্ট হয় তাহলে তাকে 10 ফোঁটা দিনে 3 বার করে ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি একেবারে সুন্দর সহজভাবে আপনাদের এই গুলঞ্চের 9টি প্রধানতম লক্ষণ এক্সপ্লেন করে শোনালাম। তো এই যে 9টি প্রধানতম লক্ষণ আপনাদের এক্সপ্লেন করে শোনালাম, এর মধ্যে মোস্ট অফ লক্ষণ যদি আপনার রোগীর ক্ষেত্রে বর্তমান থাকে তাহলে অবশ্যই আপনি গুলঞ্চ ব্যবহার করে দেখুন, নিঃসন্দেহে আপনার রোগী আরোগ্য হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হোমিওপ্যাথ।